সংস্কার করতেছে। আরে বেটা হালার হালা বাস্তবায়ন করবে কে? আমরা যে রাজনীতি করছি, ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোলাপানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছি, ও হালা জানেও না। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। এই অন্ধকার চিরদিন থাকবে না, এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাও। আমার এসে কোথায় কেন, আমার যে করাতে চায় কেন? এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলের। বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট, তাদের চলার কথা না নাকি? হ্যাঁ, গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। সে প্রথমেই বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করতেন না। দেখেন, অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে, কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদেরকে আইনা বই লেখাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা হালার হালা বাস্তবায়ন করবে কে? ঠিক আছে কিনা? হ্যাঁ, এই প্রস্তুতি দিতে হবে তো। আমার কাছে জাসদ এসেছিল অনেক বছর আগে, 14 দফা না 19 দফা নিয়ে আসামের ব্যবসা আসলেন। ভালো মন্দ যাই হোক, আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে? তোমরা করবা। সিরাজুল আলম খান ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাষণ রাজনীতিবিদ। তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা। দেশ স্বাধীন হওয়ার পর এই যেমন মিন্টু রোডে বঙ্গবন্ধু বসতেন, আমি ওখানে গেলাম, সেদিন জাতীয়করণ হচ্ছিল। তো মণি সিং তিনিও ওখানে ছিলেন। তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন, দাদা আপনি মঞ্জুকে চিনেন? তাকে ছিলেন আমার দিকে। উনি বললেন, বঙ্গবন্ধু বললেন মানিক ভাই ছেলে। ও তুমি মানিক ভাইয়ের ছেলে? আমি তো একটু অন্য ধরনের কথা বলি। আমি বললাম দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায়? বলে আমরা যদি বগিটা রেল তুলি তোমরা ধাক্কায় নেবা। আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না, তাই না? তো সেই জন্য বলে জীবন সায়নটা পড়ছে। আমরা একটা সমাজ চেয়েছিলাম, একটা ভোটের অধিকার চেয়েছিলাম, একটা মানুষের নির্ভয়ে বসবাস করার একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম। আমি শুনি, দেখি, পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে। আমি ভাবি এই টাকা আসলো কোথা থেকে, দিল কেটা, লয়ে গেলে কেমন করে, তাই না? এত টাকা, অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। সে যাই হোক, আমরা যে রাজনীতি করছি, ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোলাপানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছি, ও হালা জানেও না, তাই না? তো সেই জন্য বলে যে একটা
প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। দ্বন্দ্ব এখন অনিবার্য। বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার মুরাদ নাই কিলানে গুসায়। মেয়েরা বড় বড় কথা দাও, সবাই নাকি আমরা সৌরচর হয়ে গেছি। আলার পালা তো গণতন্ত্র শিখছে কার কাছ থেকে? তো আমি গণতন্ত্র শিখাইছি বেটা, তোর বাবা এসেছিলা কথা বুঝতে হবে। তারা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে জানি, কিন্তু কথা হলো ভয় দেখায় দেশ চালায়। এটা কোনো কথা হলো? এই সরকার না, সব সরকার। দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান আমলে ভালো কথা, তারা ভয় দেখাইতো, তারা মারতো, তারা জেলে দিত। এখনো মারে, এখনো জেলে দেয়, এখনো কিল দেয়। পার্থক্যটা কি হলো? পার্থক্যটা এই হলো, আদমজির জায়গায় আর এক আদমজি হয়েছে, 12 পরিবারের জায়গায় হয়তো 1000 পরিবার হয়েছে। এই জন্য তার বাংলাদেশ করা হয় নাই, এই জন্য তার 30,000 লোক এখানে আত্মহত্যা দেয় নাই। সেই জন্য বলি, এখানে যারা রাজনীতি করছেন তাদের দায়িত্ব অনেক বেশি। এটা বুঝে শুনে আসবেন। এবং এখানে একটা এই বাংলাদেশের 54 বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে। এখন সেই চেষ্টাটা হয়তো নাই। এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন, তারা সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য এই জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নে প্রয়োজনের সৃষ্টি হয়েছিল। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এই দল করেছিলেন। এখন একটা কথা বললে মারবা তো না, দল তো করেছিলাম আমরা মিজান চৌধুরী। এরশাদ সাহেব তখন জেলে না সরি, সে তো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। অতএব টেকনিক্যালি সে দলের চেয়ারম্যান হতে পারেন না। অতএব মিজান চৌধুরী সাহেব হলেন আরে বেটা, সেটা জাতীয় পার্টি না, আমি তো ঠিক আছে। সেই জন্য বলে একটা প্রয়োজনে জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে 90 সালেই সমাপ্ত হয়ে গেছে। এবং এদেশের পত্র পত্রিকার মানুষ, তাদেরকে আমি চিনি না, বুঝি না, এমন গাইলেন আমাদের শুরু করলো। আমি মনে মনে ভাবতাম, আচ্ছা বাবা, আমরা কি এগুলো করছি নাকি? আজকে 90 সালে না 96 সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসাবে সে আবির্ভূত হলো। আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারত না। অত ছোট দল বড় দল নাই, আল্লাহর রহমত থাকলেই হয় নাকি? সেই জন্য আমি বলি, ইন্ডিয়াতে এটা আছে যদিও, সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা পাকিস্তান বাংলাদেশের বসবাস করে আসছি, আমরা জানি তখনকার দিনে এই অন্ধকার চিরদিন থাকবে না, এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাও। আমার এসে কোথায় কেন, আমার যে করাতে চায় কেন? তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর সরকারটা চলছে না। আজকে মানে পত্রিকা আছে, অনেক বিদগ্ধ জনবরণ সংসার, দেশ চলছে না। তা আমি মনে মনে ভাবি, চলবে কি করে? গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে নাই। কবে কোন রাত্রে, অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলের।
বরঞ্চ আমরা এদের সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বোঝা, বলতে পারি না সেটাকে কেন মনে করেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই? মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই? সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়েন। আমি কেটে পড়ার সময় আছে, নাহলে মারপিট করতে হবে। কাজী ফিরোজ পারবে, ও আর বন্দুক ছাড়া কথাই কয় না, আর আমি তো বন্দুক ধরতেই পারি না। এই যে বাস্তবতা, তাই না? কয় ফিরোজ, কথা ঠিক করেছে কিনা? তো সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এটাকে ক্ষুণ্ণ করার জন্য, এটাকে ব্যর্থ করার জন্য, এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে 54 বছর। যে সরকারে থাকে পরের অংশে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশে এখন দলই নাই যে হালাত দুর্নীতিবাজ না। তো পোলাপানটা কী ভাবে? আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে হালা চোর দেয়, আরে মা কি চুরি করলাম, তাই না? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে ভরা। তা আপনাদের এই কাউন্সিল সফল তো হয়েছে, আমি দেখলাম, চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রশ্ন ছিল, আমি আমাদেরকে বলছি এখানে সবাই কাউন্সিলর নাকি? ডেলিগেটও আছে, তাই না? তো যাই হোক, জাতীয় পার্টি যখন হয় 90 সালে বলে থাকবো না। এরশাদ সাহেবের উনি 10 বছর জেলে ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মোট 10 বছর না, 6 বছর। এবং আল্লাহ তাআলার কি শান, তাকে যারা জেলে রাখছিলেন তারা সকলেই জেলে গেছিলেন। জাতির সময় নাই বসে চিন্তা করার যে আমার যে মঞ্জু সাহেব চোর করলো, তারপরে মঞ্জু সাহেবের কী হইলো, বলে হালাও চলে জেলখানা আছে। তো এই যে বাস্তবতা শুরু হলো আইয়ুব খানের সময় থেকে। তবে একটু বদ্ধতা ছিল, জেলে পাঠায় নাই। জেলে পাঠাইছিল হোসেন শহীদ ছাড়া, তাকে হাউস অ্যারেস্ট করছিল, কিন্তু জেলে পাঠাইছিল মনে হয় বঙ্গবন্ধুর জেলে আইয়ুব খান। হাউস অ্যারেস্ট করো, যাই হোক। তো হতে হতে এখন সবাই দাগে চোর, তাই না? তো আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই বেঁচে যাবে, কিন্তু দোজক থেকে তো যাবে, তো তাদের কপালে লেখা থাকবে দোজকবাসী। তা আমরা সবাই স্বৈরাচার, কেউ আমরা গণতন্ত্রী না, এটা মানে নেন। আমরা চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য, আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য। মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে, বিএনপি অত্যাচার করেছে, এখন যারা গ্রামে গঞ্জে হচ্ছে, ঢাকা শহরে হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, অবিশ্বাস্য। যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে। ব্যবসা নিয়ে যাচ্ছে, বাণিজ্য নিয়ে যাচ্ছে, অফিস নিয়ে যাচ্ছে, কলকারখানা নিয়ে যাচ্ছে, কি একটা দেশ। যাই হোক, হতাশ হওয়ার কিছু নাই। অবশ্যই তুমি জয় হবে যদি তুমি কি হও,
মুমিন হও। আমাদের সকলকে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকব, তাহলে আমরা টিকে থাকব। দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নির্ভয়ে যেন সে বসবাস করতে পারে, এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি, চেষ্টা করে যাব। কতটুকু সফল হব বা হব না সেটা আমরা জানি না, কিন্তু আমরা হতাশ হব না, কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে, অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে, মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে, তাদের কোনোদিন পরাজয় হতে পারে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।